আসসালামু আলাইকুম। আজকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ক্লাস শুরু করছি। তারপরে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরা গত ক্লাসে একটা নতুন অধ্যায় মানে একটু নতুন টাইপের পড়া শুরু করেছিলাম, গতানুগতিক পড়ার চেয়ে একটু আলাদা। সেটা ছিল কি, বল জিনিসটা কি আমরা জানি, তাই না? এই অধ্যায়টা কি বলতে পারো মানে বিজ্ঞানের কোন সাইডে পড়েছে? আমরা বল অধ্যায় যেটা পড়ছি এই অধ্যায়টা পড়েছে বিজ্ঞানের পদার্থবিজ্ঞানের সাইডে। বিজ্ঞানের মধ্যেও কিছু ভাগ আছে, কিন্তু শুধু বিজ্ঞান তোমরা পড়ছো এবং যারা সায়েন্সে আছে তারা পড়ছে কি জানো, এই বিজ্ঞানটাকে কয়েক ভাগে ভাগ করে, যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান। সামনে যখন যাবে এদেরকেও আরও অনেক ভাগ করে করে বিশ্লেষণ করে পড়া হয়েছে। তোমরা যেহেতু মাত্র শুরু করেছো, তাই যেহেতু তোমরা মানবিক বিভাগে আছো, তাই তোমাদের কি মানে শুধু বিজ্ঞানের একটা বিষয় সম্বন্ধে অবগত করা হচ্ছে। আর যারা সায়েন্সে আছে মানে বিজ্ঞান বিভাগে আছে তাদের কিন্তু এই বিজ্ঞানটাকে আরও বেশি বিশ্লেষণ করা হয়। তখন এই কারণে তাদেরকে এই বিজ্ঞানটাকে আরও ভাগ করে দেওয়া হয়েছে, সামনে আরও আছে। তো তোমরা এখন যেটা পড়ছো বিজ্ঞানের কোন সাইডটা পড়ছো, পদার্থ বিজ্ঞান বিষয়ক যে সাইডটা আছে সেইটা। তো এই সাইডটার ব্যাপার হচ্ছে কি, এক একটা সাইডের এক একটা ব্যাপার। আমি সংক্ষিপ্তভাবে বলি, পদার্থবিজ্ঞানের এখন যে তোমরা চ্যাপ্টারটা পড়ছো এই চ্যাপ্টারটা তোমাদেরকে বুঝতে হবে, কারণ এখানে যথেষ্ট ইকুয়েশন রয়েছে। এই ইকুয়েশনগুলি যদি তুমি মুখস্থ করো অনেক সময় ভুল হয়ে যেতে পারে স্টেপ বাই স্টেপ, বাট যদি বুঝে বুঝে পড়ো তখন স্টেপ বাই স্টেপ তোমরা মিলাতে পারবে। এবং এই যে সূত্রগুলো থাকবে, এই সূত্রের যে প্রয়োগগুলি থাকছে, আমাদের প্রাত্যহিক জীবনের সাথে যে মিল করার চেষ্টা হচ্ছে, এই জিনিসগুলি যদি তোমরা না বোঝো তোমাদের পক্ষে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো লেখা খুবই কঠিন হয়ে যাবে। কিন্তু এই অধ্যায়টা হয় তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে যদি বুঝতে পারো, আর যদি বুঝতে না পারো এই অধ্যায়ের উত্তর লেখাগুলো তোমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। এবং তোমাদের এই অধ্যায়ে উত্তর করতে গেলে সঠিক না হলে কিন্তু জিরোও পেতে পারো। সাধারণত সৃজনশীলে জিরো দেওয়া হয় না, মিনিমাম একটা মার্কস দেওয়া হয়। কিন্তু যদি এই অধ্যায়ের উত্তর লেখার ক্ষেত্রে তোমাদের ভুল হয় তোমরা জিরোও পেতে পারো। বোঝাতে পেরেছি? তো এই অধ্যায়টা নিজের মনের মতো করে লিখলে হবে না, বইয়ে যা আছে সেগুলো বুঝে সেই বোঝাটা তুমি কি বুঝতে পেরেছো সেইটা হয়তো তোমার ভাষায় লিখলে হবে। কিন্তু বইয়ের সাথে সামঞ্জস্য নেই এরকম কোনো উত্তর যদি তোমরা লেখো তাহলে কিন্তু এই উত্তরটা গ্রান্টেড হবে না, তার মানে এই উত্তরে তোমরা মার্কস পাবে না। বোঝাতে পেরেছি? এই অধ্যায়টার মূল বিশেষত্ব, তোমাকে অবশ্যই বইয়ের সাথে সম্পর্কিত উত্তরে লেখা থাকতে হবে। এখানে ধরো একটা প্রশ্ন আসলো, নিউটনের গতির যে সূত্রগুলো আমরা পড়ছিলাম তাই না, সেই সূত্রের প্রথম সূত্রটা বা দ্বিতীয় সূত্রটা লেখো। তখন কি তুমি তোমার মন মতো লিখতে পারবে? না, তোমাকে সূত্রটা হুবহু কিন্তু লিখতে হবে। হ্যাঁ, হয়তো দুই একটা ভাষা বইয়ের মতো না হয়ে কিছুটা চেঞ্জ হতে পারে, কিন্তু মূল যে কথাটা সেই কথাটা যদি না থাকে তাহলে কিন্তু তুমি জিরো পাবে। সো এই অধ্যায়টা খুব মনোযোগের সাথে বুঝে বুঝে প্রত্যেকটা পার্ট বুঝে বুঝে পড়বে, কারণ তোমাদের সৃজনশীল প্রশ্ন গতানুগতিক প্রশ্ন না যে মুখস্থ করে অ্যান্সার লিখবে। না বুঝলে এই অধ্যায়ে অ্যান্সার করা খুব কঠিন কিন্তু। ঠিক আছে? তো গত ক্লাসে আমরা নিউটনের গতির প্রথম সূত্র দ্বিতীয় সূত্র গত দুইটা ক্লাসে পড়ে ফেলেছি, এবং আমি তোমাদেরকে এইচডাব্লিউ দিয়েছিলাম দুটো অঙ্ক, তাই না? অঙ্ক দুটো কি করেছো বাসায় সবাই? অ্যাটলিস্ট চেষ্টা করেছো? খাতায় তোমরা হিজিবিজি করো, চেষ্টা করেছো, উত্তর হয়নি সেটাও কিন্তু তোমাদের খাতায় থাকতে হবে। সাদা খাতা নিয়ে কখনো এসডাব্লিউ উপস্থিত হবে না। আমি চেষ্টা করেছি, আমি পারিনি, হতেই পারে একসাথে সব তুমি পারবে তা না, কিন্তু তুমি যে চেষ্টা করেছো সেটা কি খাতায় আছে? নাকি মুখে মুখে দেখেছো একটি বাস রংপুর থেকে ঢাকা যাচ্ছিল, হ্যাঁ বুঝতেছি না বুঝতেছি না, পারি না পারি না, শেষ? না, অঙ্কটা খাতায় থাকতে হবে। ভুল করো, তুমি কতটুকু করেছো সেইখান থেকে কতটুকু রাইট, আমি যখন এখন উত্তরটা লিখে দিব, অঙ্কটা করে দিব, তুমি যেন মিলিয়ে দেখতে পারো, হ্যাঁ আমি তো এতটুকু পারছি, এতটুকু কেন পারলাম না। আমি কি বোঝাতে পেরেছি? তখন তোমার আগ্রহটা আসবে। খাতায় যদি কিছুই না থাকে তাহলে কিন্তু সাদা খাতা, ব্রেনও সাদাই থাকবে, পড়া আর কিছুই হবে না। ঠিক আছে? তো আমি এখন অঙ্কটা দুইটার উত্তর লিখে দিচ্ছি, করে উত্তর লিখে দিচ্ছি, সবাই খাতায় মিলিয়ে দেখো ঠিক আছে কিনা। প্রথম প্রশ্নটা আমি পড়ছি, প্রশ্নটা লিখবো না, অঙ্কটা লিখবো।
একটি বাস রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। যাত্রীসহ বাসটির ভর ছিল 1500 কেজি। ভর ছিল কত? আমি একদম রাফে লিখছি, ঠিক আছে? এটা আমি লিখি রাফ। যখন আমি বাসায় অঙ্ক করি তখন এভাবে করি, রাফ এক জায়গায় লিখি, আমার বোঝাটা লিখি, তারপর রিয়েল অঙ্কটা করি। ভর কত ছিল বাসটার? 1500 কেজি, ঠিক আছে? আচ্ছা। এবং বাসটির ত্বরণ ছিল 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ কত? 10। আচ্ছা, এটা যেহেতু বাংলায় লিখেছি, এই কেজিটাও আমি বাংলায় লিখি। একক দুইটা একই ভাবে থাকুক, বাংলা ইংলিশ মিক্স না করি। কেজি, আর এটা মিটার পার সেকেন্ড স্কয়ার। এই এখন গাড়িটির ক্রিয়াশীল বলের মান বের করো। বলের মান বের করতে হবে। এই হচ্ছে অঙ্কের, আমি বুঝতে পারলাম এই নিয়মটুকু, ঠিক আছে? এখন আমি দেখি যে বল, এই মানটা বের করতে হবে না? বল মানে কি? বলের সংকেতটা আমরা কি পড়েছিলাম? বল আমরা কি দিয়ে লিখি ইংরেজি? এফ দিয়ে। ত্বরণ কি দিয়ে লিখি মনে আছে? ত্বরণ লিখি এ দিয়ে। ভর লিখি এম দিয়ে, ঠিক আছে? এই হচ্ছে আমার বোঝা, ঠিক আছে? এটা কিন্তু অঙ্ক হলো না, আমি রাফ করলাম। এই জিনিসগুলি আমি সেই যে প্রশ্নটা ছিল প্রশ্ন থেকে পেয়েছি। এবার আমি মূল অঙ্কে চলে যাব। লিখি, প্রথমে লিখব দেয়া আছে, এটা 1 নম্বর অঙ্কটা। আমাদের কি কি পয়েন্ট দেয়া আছে? গাড়িটির ভর আর গাড়িটির ত্বরণ। লিখব দেয়া আছে গাড়িটির ভর, কমা দিয়ে লিখব এম সমান সমান 1500 কেজি। আমি যেভাবে লিখেছি এইভাবে করে প্রত্যেকটা অঙ্ক, এই নিউটনের গতির দ্বিতীয় সূত্র যে অঙ্কগুলো আছে এভাবে করবে, একদম পারফেক্ট নাম্বার পাবে। এবং আমি এরকম ভেঙে ভেঙে অঙ্কটা করে দেখানোর কারণ হচ্ছে এই সূত্রের অঙ্ক তোমরা পরীক্ষার হলে অ্যাটলিস্ট একটা আশা করি পাবে, অ্যাটলিস্ট একটা তোমরা পাবেই, তার চেয়ে বেশি পেতে পারো। তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন আছে সেখান থেকেও কিন্তু ছোট অঙ্ক এরকম তুলে দিতেই পারে, ছোট ছোট অঙ্কগুলো। যেমন তুমি যদি অঙ্কটা খুব ভালোভাবে জানো, এ ফিজিক্যাল টু এম এ, এম এ গুণ করলে কত হবে? আমার 10 সেকেন্ডও লাগবে না অ্যান্সারটা লিখতে। সো এই কারণে তোমাদের মেধা যাচাইয়ের জন্য বহু নির্বাচনী প্রশ্নও কিন্তু এই অঙ্ক দিয়ে প্রশ্ন করতে পারে। আবার তোমাদের সৃজনশীল প্রশ্নে যেখানে হচ্ছে প্রয়োগের ক্ষেত্রে যে অঙ্ক উত্তরগুলো আছে 3 নাম্বারের জন্য, এইটা এই প্রশ্ন সহকারে দিতে পারে। সো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই সূত্রের অঙ্কগুলো খুব ভালোভাবে করবে। এবার চলে আসি গাড়িটির ত্বরণ। ত্বরণ কি ছিল? 10 মিটার পার, এই ভাগ, এটাকে বলা হচ্ছে পার সেকেন্ড স্কয়ার। তুমি চাইলে এইটা না লিখে এটাও লিখতে পারো। উপরে লিখলে মিটার, নিচে লিখবে সেকেন্ড স্কয়ার, এইভাবেও লেখা যায়। আবার তুমি অবলিক দিয়ে মিটার পার সেকেন্ড স্কয়ার লিখতে পারো, বলবে মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? মানে সেকেন্ডটা হচ্ছে মিটারের নিচে আছে, এই যে এভাবে আছে, এইভাবে না লিখে আমি পার্টটা সাইডে লিখে দিলাম, একই জিনিস বোঝা যাবে। বুঝতে পেরেছো? এইবার হবে গাড়িটির বল, সরি শুধু বল না, ক্রিয়াশীল বল। বল মানে কি? এফ। এফ সমান সমান কত, এইটা আমাকে বের করতে হবে।
এই হচ্ছে আমার অঙ্ক লেখার নিয়ম, বোঝা গেছে? এই হচ্ছে দেয়া আছে। এরপরে চলে আসবো আমরা জানি। আমরা জানি কি বলো তো? এফ সমান সমান এম এ, তাই না? আমরা এটা জানি না? আচ্ছা, তাহলে আমাকে এফ বের করতে হবে। এম এর মান দেয়া আছে, দেয়া আছে না? এর মানও দেয়া আছে, এবং এফ আর এ এই দুটা নিজেদের মধ্যে কি হিসাবে আছে আমি সাইডে লিখে দিচ্ছি, যদি কেউ বুঝতে ভুল করো। এই কারণে এরা নিজেদের মধ্যে গুণ হিসাবে আছে। পাশাপাশি লেখার অক্ষরগুলো পাশাপাশি লেখার মানে হচ্ছে তারা গুণ হিসাবে থাকবে, ঠিক আছে? যখনই দেখবে যে এরকম সংকেত, ধরো একটা থাকতে পারে, ধরো পি ইজিক্যাল টু এম ভি, ঠিক আছে? এই ইকুয়েশনের মানে হচ্ছে এম আর ভি নিজেদের মধ্যে গুণ হিসাবে আছে। যখনই এরকম সংখ্যাগুলো নিজেদের মধ্যে পাশাপাশি বসবে, মাঝখানে যোগ বিয়োগ ভাগ এরকম কিছু লেখা নেই, তার মানে তারা গুণ হিসাবে আছে, তাদের দুজনকে আমার গুণ করতে হবে, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেকটা ভেঙে ভেঙে লিখছি, তার মানে এই না পরীক্ষার খাতায় তোমরা তা লিখবে। পরীক্ষার খাতায় কি লিখবে আমি সেটা দেখাচ্ছি। এবার আমি মানটা বসিয়ে দিই। 1500 কেজি গুণ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই হচ্ছে গুণ হলো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এরপরে আমরা এই দুটো গুণ করলে কত আসে বলো? 15,000। এইখানে লিখবো আমি, কেজিও লিখবো না, মিটার পার সেকেন্ড লিখবো না, এটা তো বল হয়ে গেল, তাই না? এফ সমান সমান হয়ে গেল না? তাহলে বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। যখন আমি গুণ করে বল বের করে ফেলবো তখন আমি কেজি বা মিটার পার সেকেন্ড লিখবো না, তখন লিখবো বলের এককটা কি ছিল? বলের একক হচ্ছে নিউটন, সেটা লিখবো, ব্যাস। এই হচ্ছে উত্তর। উত্তর লিখবো বল 1500 নিউটন, বোঝা গেছে? এইবার আমি আসি তোমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবে। পরীক্ষার খাতায় যখন প্রশ্নটা পাবে তখন অবশ্যই রাফটা লিখবে না, রাফ হচ্ছে মনে মনে লেখা করা, বা খাতার সাইডে রাফ লিখে ছোট্ট একটা বক্স করে করতে পারো, যে সেটা টিচাররা দেখে বুঝতে পারে এটা রাফ, এটা কোনো অঙ্ক না। বোঝাতে পেরেছি? অবশ্যই যদি তুমি এই যে এখন আমি রাফ লিখে যেটা করেছি, তুমি যদি রাফ লিখে এরকম সাইডে করো কোনো সমস্যা নেই, বাট যদি রাফ না লেখো তাহলে এটা অঙ্কের একটা অংশ মনে হবে, তখন টিচার তোমার নাম্বার কেটে দিতে পারে। বুঝতে পেরেছো? এরকম নিজে নিজে যখন কিছু একটা বের করার চেষ্টা করবা, সেটাতে পাশে রাফ লিখে নিবা উপরে, বা বক্স আকারে রাফ লিখে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এইভাবে এরকম লিখলে তারপরে এইটা অবশ্যই লিখবে না। এই হচ্ছে অঙ্কটা হবে, যখন পরীক্ষার খাতায় করবে ঠিক এইভাবেই অঙ্কটা করবে। এই হচ্ছে প্রথম অঙ্ক, তার উত্তর বোঝা গেছে? এবার দ্বিতীয়টাতে চলে যাই। দ্বিতীয়টাতে আর এত বেশি কথা বলবো না। দ্বিতীয়টা ছিল, সবাই লিখেছো? যার যেখানে ভুল হয়েছে ঠিক করেছো? ঝটপট করো, আমরা পরের অঙ্কটা করছি। দ্বিতীয় অঙ্কতে চলে যাচ্ছি। তিতাস 25 কেজি ভরের একটি বস্তু নিক্ষেপ করাতে, এখানে আমি ছোট্ট করে রাফ লিখি, হ্যাঁ, বেশি লিখবো না। ভর কত ছিল? 25, সরি বাংলায় লিখি, 25 কেজি। 25 কেজি ভরের একটা বস্তু নিক্ষেপ করাতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হলো। ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? তাহলে তিতাস বস্তুটিকে কত বল প্রয়োগ করেছিল? বল হবে কত? ওই আগের অঙ্কর মতোই আমি দেখছি, তাই না? তাহলে আমি একটুখানি মুছবো, কি বস্তুটির ভর ত্বরণ ঠিকই থাকবে, এইটা মুছে দিব।
এখানে ক্রিয়াশীল কোনো শব্দ নেই, শুধু বল লিখব দেয়া আছে বস্তুটির ভর, তাই না? তিতাসের ক্ষেত্রে বস্তুটি লেখা না, বস্তুটির ভর ছিল 25 কেজি, আর বস্তুটির ত্বরণ কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার বল কত? আমরা জানি F = ma, এগুলো কাটা যাবে। ঠিক আছে, এইখানে চলে আসবে 25 কেজি, আর ত্বরণ কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 25 দিয়ে 2 গুণ করলে কত হয়? 50। 50-এর পাশে কি একক বসবে? সবাই বলো। যেহেতু 50 বল হয়ে গেছে, তাহলে এর পাশে আমার এককটা কি বসবে? নিউটন। এগুলো খুব ভালোভাবে, এককগুলো ভালোভাবে মনে রাখবে। বলের একক নিউটন, ভরের একক কেজি, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। এগুলো একটু মনে রাখতে হবে, নাহলে এই অঙ্ক কিন্তু গোলমেলে হয়ে যাবে। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অঙ্কের উত্তর। ক্লিয়ার? সবার লেখা হয়েছে? আমরা আজকের পড়ায় ফিরে যাই। কতক্ষণ আর SW নিয়ে বসে থাকবো, তাই না? অনেকক্ষণ হয়েছে, মুছে দিচ্ছি। এই অঙ্ক নিয়ে কারো কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে তাহলে আমার ক্লাসটা আরো একবার দেখবে, তারপরে করার চেষ্টা করবে নিজেরা। এবং আমি চেষ্টা করব যে এই অধ্যায়ের সাথে তোমাদের যে হার্ড কপিটা তোমরা পাবে, সেখানে এই টাইপের বেশ কিছু অঙ্ক আমি তোমাদের হাতে দিব। বাট অবশ্যই অঙ্কের আমি করে দিব না, অঙ্কগুলো তোমরা নিজেরা করবে। বুঝাতে পেরেছি? আমি শুধু অঙ্কটা দেব এবং পাশে ব্র্যাকেটে উত্তর কত হবে সেটা দিয়ে দিব, যে তোমাদের উত্তরগুলো হচ্ছে কিনা। বাট অঙ্ক কিভাবে করতে হয় আমি কিন্তু সেইগুলো দিব না। ঠিক আছে, মনে থাকবে? এইবার চলে আসি আমাদের আজকের পড়ায়। সবাই বই বের করো, বইয়ের পৃষ্ঠা নাম্বার 217 বের করো। সবাই বের করেছো? আচ্ছা, আজকে আমরা পড়ব ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটা কি? এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া শব্দ দুটো আমাদের কাছে খুব বেশি পরিচিত না। আমরা সাধারণত এই শব্দ দুটো কিন্তু ব্যবহার করি না। তাহলে যখন আমরা এই শব্দ দুটো পাচ্ছি, সেই শব্দ দুটো আমরা একটু চিন্তা করি। আমরা ইংরেজিতে পার্টস অফ স্পিচ পড়েছি। পার্টস অফ স্পিচ যে 8টা ভাগ, এর মধ্যে একটা ভাগ আছে কি বলতো? ভার্ব। ভার্ব মানে কি? ক্রিয়া বা কাজ। মনে আছে? কেন আমি বললাম যে ক্রিয়া শব্দটা তোমরা অন্য কোথায় আর পেয়েছো, এই কারণে আমি ভার্ব শব্দটা ইউজ করলাম। ক্রিয়া বল মানে হচ্ছে যেই বলটা কাজ করছে, যেই বলটাকে দিয়ে আমি কাজ করছি, সেটা হবে ক্রিয়া বল। আর প্রতিক্রিয়া হচ্ছে আমি কাজ করার ফলে যা আমি রিপিট পাচ্ছি। আমি একটু আগে বললাম যে ধরো একটা বলকে আমি জোরে নিক্ষেপ করলাম, এই একটা দেয়াল, দেয়ালের মধ্যে আমি বলটাকে নিক্ষেপ করলাম। টেনিস বল, আমরা টেনিস বল দিয়ে খেলেছি বা ফুটবল দিয়েও। যদি আমি মাটিতে এভাবে আঘাত করি বা আমি দেয়ালে এভাবে ফেলি, এটা কি ব্যাক করে আমার কাছে চলে আসে না? আবার আমি যদি টেনিস বলটাকে দেয়ালের সাথে বাড়ি দেই, সেটা কিন্তু আবার ব্যাক করে আমার কাছেই চলে আসে। তখন আমি ক্যাচ ধরি। এটা আমরা ছোটবেলায় খেলতাম, তোমরা খেলেছো কিনা জানি না। টেনিস বল জোরে দেয়ালে দিচ্ছি, সেটা আবার যখন ব্যাক হচ্ছে আমি ক্যাচ ধরছি, আবার দিচ্ছি, আবার ক্যাচ ধরছি। কখনো কখনো এমন হয় যে আমি বলটা বেশি জোরে মেরেছি বলে আমার হাতে না এসে আমার উপর থেকে বাইরে চলে যায় বা আমার সাইডে কোথাও চলে যায়, আমার মারার ভুলের কারণে। এখন এইটা বলো, আমি শক্তি দিয়ে দেয়ালে বলটাকে মারছি আমার বল দিয়ে, তাই না? এতক্ষণ তো আমরা বল পড়েছি যে আমি বল প্রয়োগ করার কারণে বলটাকে আমি নিক্ষেপ করলাম।
তাহলে দেয়ালের কি বল আছে? দেয়াল কেন আমাকে বলটা রিপিট দিচ্ছে? এটা কিন্তু আমরা সাধারণতই কাজ করি, মাটিতে বল মারছি, এভাবে মারছি উঠাচ্ছি, মারছি উঠাচ্ছি। মাটিতে কি কোনো বল আছে? ওখান থেকে কেন ব্যাক হচ্ছে? ব্যাক হচ্ছে কারণ আমি যখন কোনো কাজ করছি ঠিক ওই পরিমাণ বলের প্রতিক্রিয়া, প্রতিবল, রিপিট একটা শক্তি আমার দিকে ব্যাক করবে। যেমন আমি বলটাকে দেয়ালের দিকে যদি নিক্ষেপ করি, ঠিক দেয়ালে যে পরিমাণ বলে আমি আঘাত করব, দেয়ালও ঠিক সেই পরিমাণ, একদম এক্স্যাক্ট সেই পরিমাণ বল আমার দিকে নিক্ষেপ করবে। বলটাকে বুঝতে পেরেছো? এইটা হচ্ছে ক্রিয়া বল, এইটা হচ্ছে প্রতিক্রিয়া বল। বুঝতে পারছো? তার মানে হচ্ছে আমি যেই বলটা দিচ্ছি দেয়ালও সেই বলটা আমাকে ব্যাক করে দিচ্ছে। বুঝতে পারছো? তাহলে আমি যেই বলটা দেয়ালে মারছি সেটা হচ্ছে ক্রিয়া বল, এবং দেয়াল যেই বলটা আমার দিকে আবার পুনরায় নিক্ষেপ করছে বা পুনরায় ফিরে আসছে দেয়ালের থেকে ধাক্কা লেগে, সেইটা হচ্ছে প্রতিক্রিয়া বল। বোঝা গেছে? আচ্ছা, এইবার চলো আমরা রিডিং পড়া শুরু করি। তুমি যদি হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে একটা ঘুষি দাও, তাহলে নিশ্চিতভাবেই তুমি তোমার হাতে ব্যথা পাবে। ঘুষির মাধ্যমে তুমি দেয়ালকে বল দিয়েছো। যদি দেয়ালের ব্যথা অনুভব করার ক্ষমতা থাকতো, তাহলে সেটি ব্যথা অনুভব করত। কিন্তু তুমি কেন ব্যথা পেয়েছো? দেখো, তুমি যেহেতু একটা ঘুষি মারলা দেয়ালে, ব্যথাটা কার লাগার কথা? দেয়ালের লাগার কথা, কিন্তু দেয়ালে ব্যথা লাগার তো সম্ভব না, কারণ সে তো জড় পদার্থ। তাহলে তুমি যখন ঘুষি দিচ্ছ তুমি নিজেও কিন্তু ব্যথা পাচ্ছ। কেন? তুমি তো ঘুষি দিলে, ব্যথা পাবে তো অপরজন, তুমি আবার রিপিট পাচ্ছ কেন ব্যথা? এইটাই হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, যে তুমি রিপিট ব্যথা পাচ্ছ। এই রিপিট ব্যথাটাই হচ্ছে প্রতিক্রিয়া ব্যথা। বুঝতে পারছো? বা প্রতিক্রিয়া বলের কারণে ব্যথা। আচ্ছা, কারণ তুমি নিশ্চয়ই অনুমান করতে পারছো, তুমি যখন তোমার মুষ্টিবদ্ধ হাত দিয়ে দেয়ালে বল প্রয়োগ করেছো, তখন দেয়ালটিও তোমার মুষ্টিবদ্ধ হাতে পাল্টা একটা বল প্রয়োগ করেছে। এটি সবসময়ই সত্যি, কোথাও বল প্রয়োগ করলে সেটিও পাল্টা বল প্রয়োগ করবে। তুমি কোথাও যদি বল প্রয়োগ করো, সেটাও রিপিট তোমাকে সেই বলটা ফিরিয়ে দিবে। এবার একটা একক কাজ দেখি। একটি রাবার ব্যান্ড হাত দিয়ে ধরে দেখো সেটা কত লম্বা। রাবার ব্যান্ডগুলো হাতে লম্বা হয়, হ্যাঁ, তুমি নর্মালি হাত দিয়ে ধরে দেখো, এটা কিন্তু অনেক বেশি লম্বা হবে না, টানলে লম্বা হবে, তাই না? তো রাবার ব্যান্ডটা হাত দিয়ে ধরে দেখলা কতটুকু লম্বা আছে। এইবার একটা ছোট বই সুতা দিয়ে রাবার ব্যান্ডের সাথে বেঁধে দাও। ওই যে রাবার ব্যান্ডটা আছে, সেই রাবার ব্যান্ডের সাথে সুতা দিয়ে একটা ছোট বই বেঁধে দাও। তাহলে কি হবে বলো তো? যখন আমি ওই সেই রাবার ব্যান্ডটা ঝুলাবো, তখন কি হবে? রাবার ব্যান্ডটা কিছুটা ঝুলে যাবে, ঝুলে স্থির থাকবে, তাই না? কারণ বইয়ের একটা ভার আছে। আচ্ছা, এখন আমরা এই কাজটা কেন, মানে কাজটা থেকে আমরা কি বুঝবো? আমরা জানি বইটির ওজন আছে, ওজন হচ্ছে বল, কাজেই এই বল বইটিকে নিচের দিকে টানছে। বল প্রয়োগ করলে বস্তু গতিশীল হয়, কিন্তু এই বইটি গতিশীল নয়। আমি যখন বল দিচ্ছি তখন জিনিসটা মানে সরে যাচ্ছে, বাট বইটা কিন্তু গতিশীল না। গতিশীল কোনো ক্ষেত্রে বল দিলে তখন তার গতিটা বাড়তে পারে, বাট এই বই বা ডাস্টারটা কিন্তু স্থির। তাও যেহেতু তুমি বল দিচ্ছ কিছু, তাহলে নিচের দিকে সে যাচ্ছে, বাট তারপরেও রাবারও কিন্তু উপরের দিকে টানার চেষ্টা করছে। দেখো, রাবারটা নিজে আছে, বইটা যখন ভার হচ্ছে সে নিচের দিকে কিছু যাচ্ছে, কিন্তু রাবার তো প্রতিনিয়ত তার দিকে টানছে, বলে টানছে। প্রতিক্রিয়াতে বইটা যতটুকু নিচে নামতে পারছে রাবারের, ওইটুকু নেমে স্থির হয়ে আছে, পুরাটা ঝুলেও যাচ্ছে না, আবার রাবারের কাছেও বইটা চলে আসবে না। কারণ প্রথম কথা হচ্ছে বই নিচের দিকে টানছে তার শক্তিতে, রাবারটাও উপরের দিকে টানছে তার শক্তিতে। এখন দুইজনের শক্তির মধ্যে যতটুকু ডিফারেন্স, এই মাঝখানের গ্যাপ, রাবার এবং বইয়ের যে দূরত্বটা একটু লম্বা করে ফেলছে রাবারকে, সেই লম্বা করাটুকুই হচ্ছে তাদের দূরত্বের, মানে দুইজনের কাজের পার্থক্য। টানার পরিবর্তে কার ওজন বেশি সেই অনুযায়ী কিছুটা পার্থক্য। আচ্ছা,
উপর থেকে রাবার ব্যান্ডটি প্রসারিত হয়ে বইটিকে উপরের দিকে টেনে ওজনের বলটুকু নিষ্ক্রিয় করে ফেলছে, মানে দুজনেই দুজনকে টানছে, এই কারণে তাদের যতটুকু সম্ভব প্রসারিত হয়ে এরপরে ওজনটা দুজনকেই নিষ্ক্রিয় করে রাখছে, কারণ দুজনের ওজনই মানে বলই তখন সমান হয়ে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি বইটা রাবার ব্যান্ডকে নিজের দিকে টানছে, তাই রাবার ব্যান্ডটা একটু লম্বা হয়ে গেছে। ঠিক তেমনি রাবার ব্যান্ডটা বইটিকে উপরের দিকে টানছে, তাই বইটা একদম নিচে পড়ে যাচ্ছে না। ব্যাপারটা দেখো, এটা মুছে দিই না, বইটাকে আমরা রাউন্ড একটা ধরি। আমরা জানি ধরো এই হচ্ছে একটা রাবার ব্যান্ড এতটুকু। এখন এই বইটার সাথে রাবার ব্যান্ডটা দেওয়ার কারণে রাবার ব্যান্ডটা এই এতটুকু ঝুলে গেল, রিয়েল রাবার ব্যান্ড থেকে কতটুকু এতটুকু গ্যাপ হয়ে গেল, তাই না? বইটা নিচের দিকে টানছে, রাবার ব্যান্ড বইটাকে উপরের দিকে টানছে, তাই না? দুইজনকে টানছে। এই টানার কারণে রাবার ব্যান্ডটা একদম মানে বইটাকে রাবার ব্যান্ডের কাছে নিয়ে আসতে পারছে না, কারণ বইয়েরও একটা নিচের দিকে টান রয়েছে। আবার ঠিক তেমনি বইটা একদম নিচে পড়ে যাচ্ছে না, কারণ রাবার ব্যান্ডও তাকে টানছে। এই যে দুইজনের মধ্যে দুই দিকে একটা টানার ক্রিয়া প্রতিক্রিয়া, এই কারণেই বইটা না নিচে পড়ে যাচ্ছে আর রাবার ব্যান্ডটাও ছোট হতে পারছে না, একটু লম্বা হয়ে ঝুলে আছে। দুজনের কাজ বুঝতে পেরেছো? আচ্ছা, উপরে উদাহরণ থেকে আমরা দেখতে পাই আমরা যখনই কোনো বল প্রয়োগ করি তখনই বিপরীত দিক থেকে একটা বল তৈরি হয়। এই যে আমি এখানে একটা বল প্রয়োগ করছি উপরের দিকে টানার, আর এটা বিপরীত দিকে আরেকটা টানার বল চলে আসতেছে। এই হচ্ছে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে। একটি বলকে ক্রিয়া বল বলা হয়, অন্যটিকে আমরা প্রতিক্রিয়া বলবো। এখন যদি আমি রাবার ব্যান্ড উপরের দিকে টানছে এই বলটাকে ক্রিয়া বল বলি, বই যে নিচের দিকে টানছে এই বলটাকে তাহলে আমরা প্রতিক্রিয়া বল বলবো। ঠিক তেমনি আমরা অপোজিটও বলতে পারি, বইয়ের বলটাকে যদি আমরা ক্রিয়া বল বলি তাহলে এইটাকে বলবো প্রতিক্রিয়া বল। মানে প্রত্যেকটা কাজেরই প্রত্যেকটা বল প্রয়োগের ক্ষেত্রে একটা প্রতিক্রিয়া বল থাকবে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পাশাপাশি থাকতেই হবে। ঠিক আছে, আমি যখনই বল প্রয়োগ করব তার বিপরীত থেকে রিপিট আমি আরেকটা বলও পাবো। এই হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বলের মেইন কথা। স্যার আইজ্যাক নিউটন তার গতি বিষয়ক দ্বিতীয় সূত্রে বলেছেন প্রত্যেক ক্রিয়া বলেরই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই কথাটাই আমি মাত্র যেটা বললাম, যে আমরা যখনই বল প্রয়োগ করব আমরা তার বিপরীত একটা প্রতিক্রিয়া বল পাবো, এবং এই বলটা হবে কি ক্রিয়া বলের সমান বল। ক্রিয়া বলে আমি যতটুকু শক্তি দিব প্রতিক্রিয়াতে ঠিক ততটুকুতেই আমি শক্তি একটা রিপিট বল পাবো, মানে তার এগেনস্টে হতে পারে বা তার এগেনস্টই আমি একটা বল পাবো। ঠিক আছে, এই সূত্রটাই নিউটনের গতির তৃতীয় সূত্র। আমি নিউটনের গতির তৃতীয় সূত্রটা লিখছি। এতক্ষণ এই যে ক্রিয়া বল প্রতিক্রিয়া বল বোঝানোর কারণই হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্রটা যেন আমরা বুঝতে পারি। গতির তৃতীয় সূত্র। ঠিক আছে, আচ্ছা, তাহলে সূত্রটা হচ্ছে প্রত্যেক ক্রিয়া বলেরই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। আমরা কি এই সূত্রটা বুঝতে পেরেছি? এতক্ষণ যে কথাগুলো বললাম তাতে কিন্তু এই সূত্রটারই ব্যাখ্যা করেছি আমরা। প্রত্যেকটা ক্রিয়া বলেরই একটা বল আমি যখন প্রয়োগ করব তার একটা রিপিট বল আমি সেই পরিমাণ রিপিট বল আমি পাবো। যে পরিমাণ শক্তিতে প্রয়োগ করব ঠিক সেই পরিমাণ শক্তিতেই সে ব্যাক আসবে। ক্রিয়া প্রতিক্রিয়া বল সবসময় একটি অন্যটির উপর কাজ করে, কখনোই একই বস্তুর উপর কাজ করে না।
অর্থাৎ এ বস্তু যদি বি বস্তুর উপর বল প্রয়োগ করে তাহলে বি বস্তু এ বস্তুর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করবে। প্রতিক্রিয়া বলটি ততক্ষণই থাকবে যতক্ষণ ক্রিয়া বলটি থাকবে। যতক্ষণ আমি বল দিব ততক্ষণই আমি প্রতিক্রিয়ার সেই বলটা ফিরে পাবো। আমি বল যখন দেওয়া ছেড়ে দিব তখন থেকে আমি আর প্রতিক্রিয়া বল পাবো না। ক্রিয়া থেমে গেলে প্রতিক্রিয়াও থেমে যাবে। এই ক্রিয়া ও প্রতিক্রিয়া বলদ্বয় বস্তুদ্বয়ের স্থির অবস্থায় বা গতিশীল অবস্থায় বা সাম্য অবস্থায় থাকা এবং একে অপরের সংস্পর্শে থাকা বা না থাকার উপর নির্ভরশীল নয়। মানে আমি স্থির অবস্থায় যদি কোনো বল প্রয়োগ করি তাহলে আমি প্রতিক্রিয়া পাবো, গতিশীল অবস্থায় পাবো না তা না। বস্তুটা স্থির থাকুক, গতিশীল থাকুক বা দুইটা বস্তু সাম্য অবস্থায় থাকুক বা একে অপরের সংস্পর্শে না থাকুক, তারপরেও আমি একটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া পাবই। সেটা কোনো অবস্থায় না থাকার কারণে নির্ভর করবে না। আমি বল প্রয়োগ করলে তার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল পাবই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তৃতীয় সূত্র। বুঝতে পেরেছি? এই তৃতীয় সূত্রের সূত্রটা যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি বাড়ির কাজ দেব। এই ক্রিয়া প্রতিক্রিয়ার কয়েকটি উদাহরণ আছে, এই উদাহরণগুলো এবং সাথে একক কাজ দুইটা আছে। এই কাজগুলো আমরা ভালোভাবে বাসায় পড়ব। ঠিক আছে, মানে হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্র সম্পর্কিত পাঠ হচ্ছে 10.3-এর যে ক্রিয়া প্রতিক্রিয়া বল পাঠটুকু আছে সেই পাঠটুকু পৃষ্ঠা নাম্বার 117 থেকে 120 পৃষ্ঠা পর্যন্ত বাসায় খুব ভালোভাবে পড়ব। আমি সূত্রটা তোমাদেরকে বুঝিয়ে বললাম, বাসায় তোমরা রিডিং পড়বে। এবং সাথে যেহেতু আমরা মোটামুটি নিউটনের সূত্র 3টা পড়ে ফেলেছি, অনেকখানি এগিয়ে গেছি, একটা সৃজনশীল প্রশ্ন সলভ করি। ঠিক আছে, আমি একটা ছোটোখাটো সৃজনশীল প্রশ্ন করেছি, সেই সৃজনশীল প্রশ্নগুলো একটু সলভ করব। মানে আজকে দেব, তোমরা বাসায় সলভ করবে। দুইটা কাজ, এক হচ্ছে রিডিং পড়বে, তৃতীয় সূত্রের উদাহরণগুলো রিডিং পড়বে, আর এই সৃজনশীল প্রশ্নটা সলভ করবে। ঠিক আছে, তাহলে আমি প্রশ্নটা লিখে দিচ্ছি। আমি লিখি তারপরে মুখে বলে দিচ্ছি। তোমরা চাইলে প্রশ্নটা সাথে সাথে লিখে নিতে পারো। আমি যখন বর্ণনা বলবো সাথে আমি একটু হিন্টস দিয়ে দিব উত্তরগুলো কিভাবে লেখা যায়। তো তোমরা আমার সাথে সাথে চাইলে এই প্রশ্নটা লিখে ফেলো।
প্রশ্ন লেখা শেষ, এবার বলছি। তমাল 250 কেজি ভরের একটি স্থির ফুটবলে 6 নিউটন বল প্রয়োগ করে একে গতিশীল করলো। মানে 6 নিউটন বল প্রয়োগ করে একে গতিশীল করলো, না লিখে এটাও লিখতে পারি 6 নিউটন বল প্রয়োগ করে একে ধাক্কা দিল। হ্যাঁ, আমি গতিশীল করলো লিখলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা প্রশ্নে এটাও পেতে পারো যে ফুটবলে 6 নিউটন বলে একটা ধাক্কা দিল, 6 নিউটন বলে একটা ধাক্কা দিল। আচ্ছা, গতিশীল করলো, বলটি দেয়ালে বাধা পেয়ে, যেহেতু ধাক্কা মারলো দেয়ালে, সেটা বাধা পেয়ে সেটা পুনরায় ফিরে আসলো। পুনরায় ফিরে এসে এটিকে মানে এটিকে না লিখে আমি তমালকে লিখি। যেহেতু তমাল বলটাকে একটা ধাক্কা মারলো, একটা লাথি মারলো, মানে সাধারণ ভাষায় বলি লাথি মারলো, সে দেয়ালে ধাক্কা লেগে আবার তমালের গায়ে এসে ধাক্কাটা লাগলো। ঠিক আছে, আবার পায়ের কাছে এসে ধাক্কা লাগলো। সাধারণ একটা খেলা, যেটা আমি টেবিল টেনিস বললাম যে আমি দেয়ালে ধাক্কা লেগে ক্যাচ করেছি, সেটাই। বলকে সে লাথি মারলো, কত নিউটন ভরের একটা বল, 250 কেজি ভরের একটা বল, আর কত নিউটন বলে ধাক্কা মারলো, 6 নিউটন। এখানে কিন্তু একটু খেয়াল করে দেখো, বল দেয়া আছে এবং ভর দেয়া আছে, ত্বরণ দেয়া নেই, তাই না? আমরা এতক্ষণ অঙ্ক করেছি ত্বরণ দেয়া থাকবে আর ভর দেয়া থাকবে, আমার বল বের করতে হবে। এখন যদি বলে যে ভর দেয়া আছে, বল দেয়া আছে, ত্বরণ দেয়া নেই, তাই না? ঠিক আছে, আমি নর্মাল হিন্টস পেলাম। এবার আমি প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে ক, জড়তা কি? খ হবে নিউটনের গতির তিনটি সূত্র না, আমরা তো তিনটে সূত্র পড়েছি, তিনটি সূত্র লিখো। তার মানে এখানে নিউটনের তিনটা সূত্রই লিখতে হবে। হয়তো প্রশ্নে এত বেশি আসবে না, 2 নম্বরের জন্য তিনটা সূত্র লিখতে হয়তো দিবে না, বাট আমি দিয়েছি কেন, আমরা যেহেতু পড়েছি, আমরা লিখতে সমস্যা কি। তারপরে গ হচ্ছে এই যে তমালের বলটি কত ত্বরণে ধাক্কা দেয়। একটু আগেই মনে হয় আমি এই বিষয়টা হিন্ট দিয়েছিলাম। ও সরি, ধাক্কা দেয় না, কত ত্বরণে গতিশীল হয়। কি ব্যাপার, আমার এরকম আসছে কেন? ধাক্কা দেয় হচ্ছে বল। আচ্ছা, এইবার এই প্রশ্নটা খেয়াল করি, তমালের বলটি কত ত্বরণে গতিশীল হয়। তো আমি ত্বরণের সূত্রের অনুযায়ী জানি, আমি সাইডে একটু লিখছি। আমরা সূত্রটা জানি সাধারণত F = m a। আমি এখন F এর মান জানি, A এর মান জানি, m এর মান জানি, A এর মানটা জানি না। তাহলে আমি কি করব জানো, এটাকে রেখে এই এমটাকে F এর নিচে নিয়ে যাব। মানে এই এমটা যদি আমার এখানে আসে, এখানে গুণ হিসাবে আছে, সমান সমান দেয়া আছে, তার এই পাশে যখন আমি যাব তখন গুণটা হয়ে যাবে ভাগ, মানে এফ এর নিচে এমটা চলে আসবে। এখন আমি চাইলে কিন্তু মান বসিয়ে ত্বরণের অ্যান্সারটা লিখে দিতে পারি। আমি তো অঙ্কটা করব না এখন, এভাবে করে আমি চাইলে করতে পারি। হিন্টস দিয়ে দিলাম। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে জড়তা কি, দ্বিতীয় হচ্ছে নিউটনের গতি তিনটি সূত্র লিখো, গ হচ্ছে তমালের বলটি কত ত্বরণে গতিশীল হয়। আর আমি প্রথম প্রশ্ন দুটি একটু মুছে দেই, কারণ আমাকে লাস্ট প্রশ্নটা লিখতে হবে, ঘ নাম্বারটা। বলটি পুনরায় তমালের কাছে ফিরে আসার কারণ
বিশ্লেষণ করো। কেন বলটা ফিরে আসলো, যেটা ছিল আজকে আমাদের পড়ার বিষয়। কেন ক্রিয়া হলো এবং তার প্রতিক্রিয়াটা কেন হলো, এটা নিউটনের গতির তৃতীয় সূত্রটা থেকে আমি এই অ্যান্সারটা খুব সুন্দরভাবে লিখতে পারবো। এই ছিল আজকের SW সৃজনশীল প্রশ্ন। আর সাথে হচ্ছে কত থেকে কত, 217 থেকে 220 পৃষ্ঠার রিডিং না, এইটা একটা, আরেকটা হচ্ছে পৃষ্ঠা নং 217 থেকে 220 রিডিং। পড়া ঠিক আছে, এই হচ্ছে আজকের বাড়ির কাজ। তাহলে আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।